বন্ধুরা, আজকের আমার ভিডিওর বিষয়বস্তু হলো জবা গাছের নভেম্বর মাসের পরিচর্যা। জবা গাছ হলো একটি গ্রীষ্মকালীন ফুলের গাছ, কিন্তু কিছু কিছু ভ্যারাইটির জবা গাছ যেগুলো শীতকালে প্রচুর পরিমাণে ফুল ফুটতে দেখা যায়, যেমন পুনে, বেঙ্গালোর, অস্ট্রেলিয়ান, তাইওয়ান, আমেরিকান, এই সমস্ত জবা গাছে শীতকালে প্রচুর পরিমাণে ফুল ফোটে। কিন্তু গাছে কুঁড়ি আসার সাথে সাথে শুরু হয়ে যায় নানা ধরনের সমস্যা। জবা গাছের কুঁড়িতে পোকার আক্রমণ হয়, গাছের পাতা হলুদ হয়ে ঝরে পড়ে, কুঁড়ি হলুদ হয়ে ঝরে পড়ে। আবার গাছে ফুল যদিও বা ফোটে, সেই ফুলের আকার হয় অনেকটাই ছোট। বন্ধুরা, যদি এই সমস্ত সমস্যা তোমাদের বাগানের জবা গাছেও হয়ে থাকে, তাহলে আজকের এই ভিডিওটা কিন্তু সম্পূর্ণ তোমাদের জন্য। আজকের এই ভিডিওতে বলবো এই সমস্যাগুলো কেন হয়, কি কাজ করলে এই সমস্যাগুলো থেকে আমরা মুক্তি পেতে পারবো, গাছে প্রচুর পরিমাণে ফুল আসবে। নভেম্বর মাসের শুরুতে জবা গাছে কি খাবার প্রয়োগ করতে হবে, কি গাছে স্প্রে করতে হবে, যেগুলো করলে জবা গাছে প্রচুর পরিমাণে কুঁড়ি তো আসবে, তার সাথে সাথে ফুটবে অসংখ্য পরিমাণে ফুল। সমস্ত কিছু জানতে হলে আজকের এই ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। একটু স্কিপ করো না বন্ধুরা, স্কিপ করলে কিন্তু অনেক কিছুই মিস করে ফেলবে। নমস্কার, আমি লাবণী, আমার বাগানে তোমাদের সবাইকে জানাই স্বাগত। বন্ধুরা, প্রথমেই বলবো টিপস নাম্বার 1। জবা গাছ আমরা এই সময় নার্সারিতে যদি কিনতে যাই, তাহলে হাইব্রিড জবা গাছ কোনটা আর দেশীয় জবা গাছ কোনটা আমরা বুঝবো কিভাবে? নার্সারিতে গিয়ে তোমরা লক্ষ্য করবে যে জবা ফুলের কুঁড়ি উপরের দিকে মুখ করে রয়েছে, সেগুলোই জানবে যে হাইব্রিড জবা গাছ, কিন্তু দেশি জবা গাছের কুঁড়ি নিচের দিকে ঝুলে থাকে। তাই জবা গাছ কিনতে যাওয়ার সময় এই জিনিসটা যদি আমরা লক্ষ্য করি, তাহলে কিন্তু আমরা ঠকবো না, আমরা ঠিকঠাক জবা গাছ নার্সারি থেকে কিনে আনবো। টিপস নাম্বার 2, আমাদের বাগানে এই সময় যে জবা ফুলগুলো ফুটছে, অনেক সময় দেখা যায় যে কুঁড়িগুলো অর্ধ ফোটা হয়ে থেকে যায়, পুরোপুরিভাবে ফোটে না। আবার অনেক সময় দেখা যায় যে কিছু কিছু ফুল একেবারে ছোট সাইজের হচ্ছে, যেমনটা হওয়ার কথা ছিল ঠিক তেমনটা হচ্ছে না, সাইজে ছোট হচ্ছে। কিন্তু এই সময় হাইব্রিড জবা গাছে ফুল কিন্তু অনেকটা বড় বড় আকারের হবে, খুব বেশি কিন্তু ছোট হয় না। অথবা এই সময় আরেকটা যে সমস্যা দেখা দেয়, গাছের পাতা হলুদ হয়ে যায়। গাছের পাতা হলুদ হয়ে যাওয়া বা ফুল আকারে ছোট হওয়া বা ফুল না ফোটা, এগুলো কিন্তু অনুখাদ্যের অভাবে দেখা যায়। তো আমাদের প্রথমে যে কাজটা করতে হবে, গাছের হলুদ পাতাগুলোকে তুলে ফেলে দিতে হবে। এই হলুদ পাতাগুলো কিন্তু গাছে রাখা যাবে না। এই প্রত্যেকটা সমস্যার সমাধান পেতে হলে কিন্তু গাছে আমাদেরকে অনুখাদ্য স্প্রে করতে হবে। যে কোনো অনুখাদ্য, বোরন সমৃদ্ধ অনুখাদ্য হলে কিন্তু খুব ভালো হয়। তো গাছে 15 দিন অন্তর অন্তর যদি অনুখাদ্য স্প্রে করো, তাহলে এই সমস্যাগুলো আর থাকে না। টিপস নাম্বার 3, এই সময় নার্সারি থেকে যদি তোমরা হাইব্রিড ভ্যারাইটির যে কোনো, অর্থাৎ পুনে, বেঙ্গালোর বা আমেরিকান, অস্ট্রেলিয়ান ভ্যারাইটির জবা গাছের চারা কিনে আনো, তাহলে সেই চারা গাছকে কিভাবে তোমরা প্রতিস্থাপন করবে। তো আমি এই যে গাছটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু ডাল থেকে চারা তৈরি করেছি। তো এই গাছটাকে আজকের কিন্তু আমি ছোট টব থেকে বড় টবে রিপোর্ট করব। তো তোমরা কিন্তু তোমাদের বাগানের যে কোনো জবা গাছকে এই সময় রিপোর্টিং করে ফেলতে পারো, দেশি জবা গাছ ছাড়া বাদবাকি যে কোনো জবা গাছের রিপোর্টিং করবে। তো দেখো, আমি কিন্তু আমার একটা 8 ইঞ্চি সাইজের টব নিয়েছি এবং তার নিচে কয়েকটা যে হোল ছিল, সেই হোলগুলোকে ঢেউ খেলানো খোলামকুচি দিয়ে বন্ধ করে দিয়েছি এবং তার উপরে দিয়ে দিলাম সামান্য পরিমাণ লাল মোটা দানার বালি। এইভাবে কিন্তু একটা ড্রেনেজ ব্যবস্থা খুব ভালোভাবে তৈরি করে নিতে হবে। তো এইভাবে ভালোভাবে ড্রেনেজ সিস্টেমটা তৈরি করে নেওয়ার পর উপরে দিয়ে দিলাম সামান্য পরিমাণ কম্পোস্ট। তো কম্পোস্ট অথবা কোকোপিট দিয়ে একটা বেড তৈরি করে দেবে। তো এটা কিন্তু ধীরে ধীরে গাছের খাদ্য যোগাবে। এটা যেহেতু একটা স্লো রিলিজ ফার্টিলাইজার, তাই নিচে আমি সামান্য পরিমাণ কিন্তু কম্পোস্ট দিলাম। এবার দেখো, গাছ রিপোর্ট করার জন্য অথবা গাছ নতুন চারা গাছ প্রতিস্থাপন করার জন্য কিভাবে মাটি তৈরি করতে হবে। তো মাটি আমি নিয়েছি এখানে 50% মাটি নিয়েছি। তো 50% মাটি এবং কম্পোস্ট নিয়েছি আমি 25%, অর্থাৎ যতটা পরিমাণ মাটি নিয়েছি ঠিক তার অর্ধেক পরিমাণ নিয়েছি আমি কম্পোস্ট, এবং কম্পোস্টের অর্ধেক পরিমাণ নিয়েছি আমি কোকোপিট, আর সামান্য পরিমাণ অর্থাৎ 1 মুঠো কি 2 মুঠো পরিমাণ নিয়েছি লাল মোটা দানার বালি। তো এইভাবে একটা ভালোভাবে কিন্তু মাটি তৈরি করে নেবে। তোমরা এর সঙ্গে কিন্তু চাইলে সিঙ্গেল সুপার ফসফেট 1 চামচ মিশিয়ে নিতে পারো, অথবা তোমরা কিন্তু এখানে হাড়ের গুঁড়ো 1 চামচ মিশিয়ে নিতে পারো। তো হাড়ের গুঁড়ো যদি না থাকে, সেক্ষেত্রে তোমরা কিন্তু রক ফসফেট এখানে সামান্য পরিমাণ মিশিয়ে নিতে পারো। তো আমি কিন্তু কিছুই মেশালাম না, অর্থাৎ আমি পরে দেবো, সেই কারণে আমি কিন্তু কোনো কিছু মিশিয়ে না মিশিয়ে গাছটা প্রতিস্থাপন করছি। তো ভালোভাবে মাটি মিডিয়াটা ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর কিছুটা পরিমাণ মাটি আমি কিন্তু দেখো দিয়ে দিলাম। এবার টবটা রেখে আমি দেখছি যে কতটা পরিমাণ মাটি আমাকে আরেকটু দিতে হবে। তো আর মাটি দেওয়ার প্রয়োজন নেই। এবার আমি কিন্তু গাছটাকে ঠিক মিডিল বরাবর প্রতিস্থাপন করব। তো যে টবের মধ্যে ছিল, সেই টব থেকে আমি গাছটা বাইরে বার করে নিলাম এবং গাছটাকে প্রতিস্থাপন করে দিচ্ছি। কারণ এই সময় যেহেতু এই গাছের বৃদ্ধির সময়, তাই ছোট টবে আর রাখা যাবে না। এবার আমাকে একটু সামান্য বড় টবে দিতেই হবে। তো আমি কিন্তু 4 ইঞ্চি টব থেকে সরাসরি একটা 8 ইঞ্চি টবে প্রতিস্থাপন করলাম। 6 ইঞ্চি টব হলে আরও ভালো হয়। 6 ইঞ্চি টব আমার কাছে ছিল না, সেই কারণে আমি সরাসরি 8 ইঞ্চি টবে কিন্তু রিপোর্ট করে দিলাম। তো রিপোর্ট করার পর আমি কিন্তু গাছে দিয়ে দিচ্ছি ভরপুর মাত্রায় জল।
যদি তোমরা নতুন চারা গাছ এই সময় নার্সারি থেকে কিনে আনো তাহলে ঠিক এইভাবে মাটি তৈরি করে গাছটাকে প্রতিস্থাপন করবে, দুর্দান্ত রেজাল্ট দেখতে পাবে। কয়েকদিনের মধ্যেই কিন্তু গাছটা খুব ভালোভাবে বৃদ্ধি পাবে। জল দেওয়ার পর, ভরপুর মাত্রায় জল দেওয়ার পর লক্ষ্য করবে ড্রেনেজ হোল দিয়ে জলটা বেরিয়ে যাচ্ছে কিনা, এবং তারপর গাছটাকে কিন্তু ছায়া জায়গায় রেখে দেবে, অন্তত 4 থেকে 5 দিনের জন্য ছায়া জায়গায় রেখে দেবে। তারপর গাছটা যখন সতেজ হয়ে যাবে, গাছের মধ্যে দেখতে পাবে নতুন নতুন পাতা আসছে, তখনই গাছটাকে কিন্তু তোমরা রোদ্দুরে রেখে দেবে। শীতকালে কিন্তু গাছ একেবারে ছায়ায় রাখা যাবে না। বন্ধুরা, এবার বলবো আমরা গাছে কি খাবার প্রয়োগ করব। এই সময় কিন্তু নভেম্বর মাসের শুরুতে আমাদেরকে একটা মিশ্র খাবার প্রয়োগ করতে হবে, যে কোনো মিক্স ফার্টিলাইজার। তো আমি যদি হোমমেড খাবার গাছে প্রয়োগ করি, সেই হোমমেড খাবারের সঙ্গেও কিন্তু কিছু অর্গ্যানিক খাবার মিশিয়ে প্রয়োগ করব, কারণ এখন কিছু খাবার আমাদেরকে দিতেই হবে। সব সময় তরল খাবার দিলে হবে না, তাই মাঝে মধ্যে কিন্তু মিক্স ফার্টিলাইজার অবশ্যই আমাদের দিতে হবে। তো খাবার দেওয়ার আগে যে কাজটা আমাদের করতে হবে, টবের মাটিটা হালকা করে কিন্তু এভাবে খুশে দিতে হবে। এখন যদি আমরা খাবার প্রয়োগ না করি তাহলে গাছের ফুল ছোট হবে, গাছের পাতা হলুদ হয়ে যাবে, গাছের বৃদ্ধি ব্যাহত হবে। তাই এই সময় আমাদেরকে কিন্তু একটা মিক্স ফার্টিলাইজার প্রয়োগ করতেই হবে। বন্ধুরা, আমি কিছুদিন আগে কিন্তু তোমাদেরকে সেপ্টেম্বর মাসে একটা মিশ্র ফার্টিলাইজার তৈরি করা দেখিয়েছিলাম। সেই যে খাবারটা তৈরি করা দেখিয়েছিলাম, সেই খাবারটা যদি তোমরা তৈরি করে থাকো তাহলে সেই খাবারটা কিন্তু এখানে 10 ইঞ্চি টবে 2 মুঠো পরিমাণ এখানে প্রয়োগ করতেই পারো। তবে যদি না থাকে তাহলে আজকের যে খাবারটা দেখাচ্ছি এই খাবারটা প্রয়োগ করবে। তো ভালোভাবে দেখো, আমি টবের মাটিটা খুশে নিলাম এবং ঝুরঝুরে তৈরি করে নিলাম। যে মাটিগুলো জমাট বেঁধে ছিল সেই মাটিগুলোকে হাতের সাহায্যে একটু ঝুরঝুরে করে দিলাম। তো এবার দেখো, টবের কিনারা বরাবর একটা গ্যাপ তৈরি করে নিলাম। এই গ্যাপের মধ্যেই কিন্তু আমি এই নভেম্বর মাসের শুরুতে একটা খাবার দেখাবো, মিশ্র খাবার তৈরি করে দেখাবো, সেটাই এখানে প্রয়োগ করব। তো এখানে দেখো সামান্য কয়েকটা খাবার নিয়েছি। এই খাবারগুলোই তোমাদেরকে কিন্তু এই নভেম্বর মাসের শুরুতে প্রয়োগ করতে হবে, তবেই কিন্তু তোমরা ভালো রেজাল্ট দেখতে পাবে। আর যদি মিশ্র খাবার যেটা তৈরি করা আমি দেখিয়েছিলাম সেটা যদি করে থাকো তাহলে সেটা কিন্তু এখানে তোমরা 2 মুঠো পরিমাণ দিয়ে দেবে। তো দেখো এখানে কি কি নিয়েছি, এই চামচ মেপে প্রথমে নিয়েছি আমি 1 চামচ পরিমাণ হাড়ের গুঁড়ো 10 ইঞ্চি টবের জন্য। এরপর নিয়েছি আমি 2 গ্রাম পরিমাণ হিউমিক অ্যাসিড। বন্ধুরা, হিউমিক অ্যাসিড এই সময় কিন্তু আমাদেরকে অবশ্যই দিতে হবে, মাসে একবার অবশ্যই হিউমিক অ্যাসিডটা প্রয়োগ করবে। এরপর নিয়েছি আমি এখানে জিআর দানা। এই জিআর দানা আমাদের গাছে কিন্তু একবার করে মাসে দিলে খুব ভালো হয়, যদি থাকে দেবে, না থাকলে দেওয়ার প্রয়োজন নেই। জিআর দানা 1/2 চামচ নিয়েছি। এটা যেটা সাদা রঙের চিনির দানার মতো দেখালাম ওটা হলো এপসাম সল্ট। এপসাম সল্ট নিয়েছি আমি 2 গ্রাম পরিমাণ। এরপর যেটা নিয়েছি এটা হলো পেঁয়াজের খোসার গুঁড়ো। বন্ধুরা, পেঁয়াজের খোসা উপরের যে খোসাটা থাকে ওটা রোদ্দুরে দিয়ে একটু রোদ্দুরে রেখে তারপর মিক্সার গ্রাইন্ডারে যদি একটু ঘুরিয়ে নাও তাহলে কিন্তু এরকম গুঁড়ো গুঁড়ো হয়ে যাবে। তো পেঁয়াজের খোসার গুঁড়ো 3 চামচ নিয়েছি। চা পাতা নিয়েছি আমি 1 চামচ পরিমাণ এবং নিমখোল নিয়েছি আমি 1 চামচ পরিমাণ। তো এই প্রত্যেকটা খাবার খুব ভালোভাবে মিশিয়ে 10 ইঞ্চি টবের মাটিতে সম্পূর্ণটাই কিন্তু প্রয়োগ করতে হবে। যদি 8 ইঞ্চি টব হয় সেক্ষেত্রেও কিন্তু এই এতটুকু খাবারই তোমরা প্রয়োগ করবে। তো মাসে কিন্তু একবার এই প্রথম নভেম্বর মাসের শুরুতে এই খাবারটা প্রয়োগ করো। এই খাবারটা প্রয়োগ করলে তোমরা কিন্তু গাছে দুর্দান্ত রেজাল্ট দেখতে পাবে। বন্ধুরা, যদি তোমরা চাও পেঁয়াজের খোসা গুঁড়ো না করে প্রয়োগ করতে, সেক্ষেত্রে তোমরা কিন্তু এই বাদবাকি খাবারগুলো প্রয়োগ করবে এবং পেঁয়াজের খোসাটা 2 দিন কি 3 দিনের জন্য জলে ভিজিয়ে রেখে 1 লিটার জলে 2 থেকে 3টে পেঁয়াজের খোসা ভিজিয়ে রেখে সেই জলের সঙ্গে সাধারণ জল ডাইলিউট করে গাছের মাটিতে প্রয়োগ করতে পারো। খাবার প্রয়োগ করার পর ভালোভাবে মাটি দিয়ে কিন্তু খাবারটাকে আমি চাপা দিয়ে দিলাম। এরপর দিয়ে দেবো এখানে সামান্য পরিমাণ কম্পোস্ট। তো তোমাদের টবের মাটিতে যদি আগে থেকে কম্পোস্ট প্রয়োগ করা থাকে, 10 দিনের মধ্যে যদি তোমরা কম্পোস্ট দিয়ে থাকো তাহলে এখন আর কম্পোস্ট দেওয়ার প্রয়োজন নেই। আর যদি 15 দিন আগে কম্পোস্ট দাও তাহলে অবশ্যই খাবার দেওয়ার পর 2 থেকে 3 মুঠো পরিমাণ কম্পোস্ট একটা 10 ইঞ্চি টবের মাটির উপরে কিন্তু এভাবে খাবার প্রয়োগ করার পর দিয়ে দেবে। কম্পোস্ট যদি তোমরা 15 দিন অন্তর অন্তর টবের মাটিতে প্রয়োগ করো, অন্যান্য যদি কোনো খাবার না গাছে দাও তাহলেও কিন্তু গাছ খাবার গ্রহণ করতে পারবে, টবের মাটি উর্বর থাকবে এবং গাছের পাতা সব সময় সবুজ থাকবে। যেহেতু কম্পোস্টের মধ্যে আছে নাইট্রোজেন, সেই কারণে আমাদেরকে কিন্তু প্রত্যেক মাসে 15 দিন অন্তর অন্তর কম্পোস্টটা প্রয়োগ করতে হয়, তবে গাছের মাটি ভালো থাকে, তো গাছের মাটিটা আলগা থাকে। তো দেখো খাবার প্রয়োগ করার পর দিয়ে দিলাম আমি ভরপুর মাত্রায় জল। খাবার প্রয়োগ করার পর সবসময় ভরপুর মাত্রায় জল প্রয়োগ করতে হবে। এই যে খাবারটা দেখালাম বন্ধুরা, এটা কিন্তু এই নভেম্বর মাসের শুরুতে একবার প্রয়োগ করবে। ঠিক 1 সপ্তাহ পর আমি তোমাদেরকে একটা লিকুইড খাবার তৈরি করা দেখাবো, সেই খাবারটা টবের মাটিতে প্রয়োগ করতে হবে। তো 1 সপ্তাহ পর আমি অবশ্যই ভিডিও দিয়ে দেবো। বন্ধুরা, এবার বলবো শেষ যে টিপস, সেটা হলো আমাদের গাছে রোগ পোকার আক্রমণ। প্রচুর পরিমাণে এই সময় কিন্তু মিলিবাগ এবং জাপ পোকার আক্রমণ হয় এবং এর কারণে গাছের কুঁড়ি হলুদ হয়ে ঝরে পড়ে, পাতা হলুদ হয়ে ঝরে যায়। তাই অনেক সময় অনুখাদ্য প্রয়োগ করার পরেও কিন্তু এটা থেকে যায়, কুঁড়ি ঝরার সমস্যাটা যায় না। তো এই কনফিডার রাসায়নিক পেস্টিসাইড, এটা যদি তোমরা 15 দিন অন্তর অন্তর গাছের পাতায় স্প্রে করতে পারো তাহলে কিন্তু দুর্দান্ত রেজাল্ট দেখা যায়।
এর যে কেমিক্যাল কম্পোজিশন এটা হলো ইমিডাক্লোরোপিড। তো ইমিডাক্লোরোপিড নাম বললে কিন্তু তোমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন নামে পেয়ে যাবে, সব জায়গায় যে কনফিডার নামে পাওয়া যায় সেটা নয়। তো 1 লিটার জলে তোমরা 1 ml কনফিডার বা ইমিডাক্লোরোপিড মিশিয়ে গাছের পাতা এবং কুঁড়িতে খুব ভালোভাবে স্প্রে করবে। এটা কিন্তু সন্ধ্যার দিকে করতে হবে, খুব বেশি রোদ্দুরে কিন্তু স্প্রে করা যাবে না বন্ধুরা। এছাড়াও আমি কিন্তু আমার বিভিন্ন ভিডিওতে ঘরোয়া ট্রিটমেন্ট দেখিয়ে থাকি। তাছাড়া তোমরা কিন্তু লাগাতার যদি নিম তেল স্প্রে করতে পারো তাহলে এই সমস্যাগুলো থাকে না। কিন্তু যদি এই পোকার আক্রমণ একবার লেগে যায় গাছে তাহলে ঘরোয়া কীটনাশকে কিন্তু খুব একটা যেতে চায় না। তাই ইমিডাক্লোরোপিড যদি তোমরা হাতের কাছে রাখো এবং 15 দিন অন্তর অন্তর স্প্রে করো তাহলে কিন্তু এই সমস্যাগুলো আসবে না এবং গাছের কুঁড়িগুলো ভালোভাবে ফুল হয়ে ফুটবে, গাছের ফুলগুলো ছোট হয়ে থাকবে না। তাছাড়া নানা ধরনের সমস্যা কিন্তু কমে যাবে, পাতা কোঁকড়ানোর সমস্যাও কিন্তু এই কীটনাশকের স্প্রের ফলে কমে যায়। তো বন্ধুরা এই ছিল আজকের আমার জবা গাছের নভেম্বর মাসে শুরুর পরিচর্যা। এরপর আমি ঠিক 1 সপ্তাহ পরে কিন্তু একটা লিকুইড খাবারের ভিডিও দেব, যে খাবার প্রয়োগ করলে সম্পূর্ণ শীতকাল জুড়ে কিন্তু তোমরা প্রচুর পরিমাণে জবা ফুল পাবে। তো বন্ধুরা এই ছিল আজকের আমার ভিডিওর বিষয়বস্তু। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। যদি কোনো রকম কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে, আমি যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব। আজকের এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক করো, শেয়ার করো, হাইপ করো। চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে দিও এরকম নিত্য নতুন বাগান সংক্রান্ত ভিডিও দেখার জন্য। এরকম বাগান সংক্রান্ত ভিডিও কিন্তু আমি প্রত্যেক দিন ঠিক সন্ধ্যা 6টার সময় আপলোড করে থাকি। ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে যখনই ভিডিও লাইভ হবে তোমাদের মোবাইল স্ক্রিনে অথবা কম্পিউটার স্ক্রিনে ভিডিও নোটিফিকেশন পৌঁছে যাবে। আজকের এই ভিডিওটা সম্পূর্ণ মনোযোগ দিয়ে দেখার জন্য তোমাদের সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ।